ওয়েব ডিজাইন কিংবা ডেভেলপমেন্ট যেটাই বলি না কেন তা কিন্তু শুরু করতে হবে আপনাদের এইচটিএমএল দিয়ে। তো চলুন শুরু করি আজকে আমাদের এই পর্বে এইচটিএমএল শেখা। এইচটিএমএল শুরু করার পূর্বে আমাদের কিছু জিনিস লাগবে, যেমন আমাদের লাগবে হচ্ছে একটা ব্রাউজার। তো ব্রাউজার হিসেবে আমি হচ্ছে এখানে ফায়ারফক্স ডাউনলোড করে নিয়েছি, এবং একই সাথে আপনি যেটা করতে পারেন, আপনার একটা এডিটর দরকার হবে। যদিও আপনার উইন্ডোজে একটা এডিটর দেয়া থাকে নোটপ্যাড, তবে আমি সেটাকে রিকমেন্ড করি না। আপনি এখান থেকে ডাউনলোড করবেন হচ্ছে ভিএস কোড। ভিএস কোডের এখানে সার্চ দেওয়ার পরে ডাউনলোডের একটা অপশন পাবেন, যেটা আপনারা জাস্ট এখান থেকে এসে আপনার যে উইন্ডোজের ভার্সন বা অন্য কোনো ওএস ব্যবহার করে থাকলে সেটা ডাউনলোড করে নেবেন। তো আমি যেহেতু উইন্ডোজ ইউজার, আমি এটা ডাউনলোড করে নিয়েছি, এবং এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করবে যে আপনি কোন ভার্সনটা ব্যবহার করছেন। জাস্ট এখানে ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো যাই হোক, আমি এটাকে আর ডাউনলোড নতুন করে করছি না। আপনারা জাস্ট এটাকে ডাউনলোড করা হলে এটার উপর ক্লিক করে অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করে সেভাবে ইনস্টল করে নেবেন। তো যাই হোক, এখন আসি আসল কথায়। এইচটিএমএলটা আসলে কি, যেটার কথা এত সময় আমরা বলে আসছিলাম। এইচটিএমএল হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা আবার কেমন কথা? এই যে আমরা একটা ওয়েবসাইট এখানে দেখছি ভিএস কোডের, এখানে দেখতে পাচ্ছেন লেফট সাইডে কিছু ইনফরমেশন আছে, মাঝখানে এখানে কিছু ডিটেলস আছে, এবং রাইট সাইডে আবার এখানে কিছু লিংক এবং এরকম কিছু ইনফরমেশন দেয়া রয়েছে, এবং এটা আমরা স্ক্রল করে নিচে যেতে পারছি। অথবা আপনারা তো ফেসবুক ব্যবহার করেছেন, সেটাও কিন্তু একটা ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটগুলোর এই যে এইভাবে যে স্ট্রাকচার দেয়া হয়েছে, এই স্ট্রাকচারটা মূলত করা হয় এইচটিএমএল দিয়ে, এবং সেটাকে এই সুন্দরভাবে অর্গানাইজ করা হয় সিএসএস দিয়ে। তো এই পর্বে আমরা শুধুমাত্র কথা বলবো আমাদের এইচটিএমএল নিয়ে। এইচটিএমএল খুবই সহজ একটা বিষয়, এবং এটার জন্য আপনাকে যেটা করতে হবে, সবার শুরুতেই একটা ফোল্ডার তৈরি করতে হবে। আমি এখানে একটা ফোল্ডার তৈরি করলাম এইচটিএমএল নামে, এবং এই ফোল্ডারটাকে আমরা আমাদের যে কোড এডিটর রয়েছে তার মাধ্যমে ওপেন করব। তো আমরাকে এইখান থেকে হচ্ছে কোড এডিটরটা রান করলাম, তারপরে এখানে আসবো ফাইল, ফাইল থেকে এখানে ওপেন ফোল্ডার, তারপরে এখানে ফোল্ডার থেকে আপনার যে ফোল্ডারটা প্রয়োজন সেই ফোল্ডারটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমাদের এখান থেকে হচ্ছে টিউটোরিয়াল এইচটিএমএল, এইটা আমরা ওপেন করে নিলাম। এরপরের কাজটা খুবই সিম্পল। আপনারা যেটা করবেন যে এইখানে দেখতে পাচ্ছেন একটা ফাইলের আইকন রয়েছে, এখানে একটা ফোল্ডারের আইকন, এবং এখানে হচ্ছে একটা রিফ্রেশ আইকন এক্সপ্লোরারের। তো এখান থেকে জাস্ট একটা নিউ ফাইল ক্রিয়েট করবেন, এবং যেটা নাম আপনারা যে কোনো কিছুই দিতে পারেন, বাট এখানে রুট যে নেমটা দিতে হয় এটা হচ্ছে index.html, যেটা w3.org এরা আগে থেকেই বলে রেখেছে, আমরা জাস্ট ওইটাই ব্যবহার করব। অর্থাৎ আমাদের এই যে ডটের পরে ফাইলের ফরম্যাটটা হবে html। তো তখন কিন্তু আমাদের এটার ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে ওপেন হয়ে যাবে, এবং একই সাথে এই ফাইলটা কিন্তু আমাদের এই ফোল্ডারের মধ্যেও দেখা যাবে। এবং আমি যদি এটাকে একটু বড় করি, তো দেখতে পাচ্ছেন এটা এখন আমার ডিফল্ট ব্রাউজার ফায়ারফক্সের আইকন দেখাচ্ছে। এক্ষেত্রে আপনার যদি ডিফল্ট ব্রাউজার অন্য কিছু হয়ে থাকে, ক্রোম বা এই যে আমাদের মাইক্রোসফটের যে এক্সপ্লোরারের আর একটা ভার্সন এখন এজ, এটা যে কোনো একটা দেখাতে পারে। তো আপনার এই যে এখানে এক্সটেনশনটার যদি না দেখায়, সেক্ষেত্রে আপনি যা করবেন, এখানে ভিউতে আসবেন, ভিউতে এসে এখান থেকে এই যে ফাইল নেম এক্সটেনশন এটা চেক করে দিবেন। এটা সাধারণ অবস্থায় এরকম আনচেক থাকে, তখন কিন্তু এটা দেখা যায় না। সো আপনার উচিত হবে যে এখান থেকে এটা চেক করে দেয়া, অথবা আপনার আরও যদি কোনো সেটিং দরকার হয় তাহলে সেগুলো আপনি গুগল থেকে একটু সার্চ করে নেবেন। কিভাবে সার্চ করবেন, যেমন আপনি এখান থেকে ফাইল নেম এক্সটেনশন ফর উইন্ডোজ 7 অথবা উইন্ডোজ 8 অথবা 8.1 আপনার যে ভার্সন, সেটা লিখে এখান থেকে সার্চ দিলে আপনার স্টেপগুলো এখান থেকে পেয়ে যাবেন। অথবা এই রিলেটেড অনেক ভিডিও দেয়া আছে ইউটিউবে, জাস্ট আপনি এইভাবে সার্চ করে দেখে নিতে পারবেন। তো যাই হোক, আমরা এখন আমাদের এডিটরে ফেরত আসি। এখানে আমরা কিছু কমন কাজ করব, সেগুলো হচ্ছে এখান থেকে আমরা এই যে এক্সটেনশনের এই আইকনটাতে ক্লিক করব, করার পরে এখানে এসে কয়েকটা একটু এক্সটেনশন ইনস্টল করে নিব। যেমন হচ্ছে যে আমাদের এখানে দরকার হবে হচ্ছে লাইভ সার্ভার। তো এখান থেকে আমার লাইভ সার্ভার অলরেডি এখানে দেয়া আছে, দেখতে পাচ্ছেন এটা অলরেডি ইনস্টল করা আছে। তারপরে আপনারা যেটা করবেন, লাইভ সার্ভার ছাড়া আর একটা টুলস এখান থেকে ব্যবহার করতে পারেন, এটার নাম হচ্ছে প্রেটিয়ার। এখানে জাস্ট আপনি লিখলেই এটা চলে আসবে। তো এখানে দেখেন এই যে প্রেটিয়ার, কোড প্রেটিয়ার, এটা আপনি এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। এটাও আমার ইনস্টল করা আছে অলরেডি।
তো এখান থেকে তো এটা ইনস্টল করা থাকলে সুবিধা কি, এখান থেকে এটার সুবিধা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে গো লাইভ নামে একটা অপশন পাবো, এটাতে ক্লিক করলে আমাদের এটা অটোমেটিক্যালি আমাদের এই ব্রাউজারে রান হয়ে যাবে এবং যখন আমরা এখানে কোনো কাজ করব সেটা অটোমেটিক্যালি এখানে রিফ্রেশ হয়ে যাবে। তো যাই হোক, এখন আমাদের এটার নর্মালি আর তেমন কোনো কাজ নেই, আমরা এখানে ফেরত আসি। আর এখানে যদি আপনাদের ফন্ট সাইজ বড় করার দরকার পড়ে বা ছোট করা দরকার পড়ে, জাস্ট এখানে আসবেন সেটিংয়ে, সেটিং থেকে এখানে লিখবেন যে ফন্ট তারপরে স্পেস সাইজ। তো ফন্ট সাইজ লিখলে এখানে দেখবেন যে ফন্ট সাইজ দেওয়ার জন্য অপশন আছে, এই যে এখানে এডিটর ফন্ট সাইজ কত দিবেন এখান থেকে দিয়ে নিতে পারবেন। সেই সাথে আপনার যদি কোডের এই যে দেখেন এখানে আমরা যে কোডগুলো লিখব এটা যদি এলোমেলো আসে সেটাকে আমরা যে প্রেটিয়ার এক্সটেনশন ইউজ করেছি সেটা এখান থেকে আমরা ঠিক করে দিতে পারি, ফরম্যাট অন সেভ। তো ফরম্যাট অন সেভ এটাকে আপনারা এখান থেকে চেক করে রাখবেন। তো যাই হোক, এখন সেটিং এর কাজ আমাদের শেষ। এখন আমি এখানে আপনাদের কিছু একটা লিখে দেখাই, যেমন আমি এখানে লিখলাম মামুরজোর। তো এটা লিখে এখানে সেভ করলাম, করলে এখানে কিন্তু কিছু আসেনি, নর্মালি এখানে আসেনি, কারণ হচ্ছে যে আমাদের এখানে কোনো HTML এর ট্যাগ আমরা এখানে লিখি নাই। তো এখানে HTML আসলে লিখতে গেলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ট্যাগ লেখা। তো ট্যাগ জিনিসটা আসলে কি এবং কিভাবে লেখে এটা আগে সবার শুরুতে আমাদের জানতে হবে। ট্যাগ হচ্ছে নির্দিষ্ট কিছু কিওয়ার্ড বা আমাদের প্রিডিফাইন্ড কিছু ওয়ার্ড যেটা আমরা এই HTML ফাইলের মধ্যে লিখলে আমাদের এখানে ডেটাগুলো সঠিকভাবে এখানে শো করবে। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা হেডিং ট্যাগ দিয়ে লেখা, এখানে যেটা আছে এটা একটা প্যারাগ্রাফ দিয়ে লেখা। তো এইগুলো আমরা একটু পরেই দেখব। তো এখানে শুরুটা আমরা কিভাবে করতে হয় একটু বলি, যে এখানে প্রথমত এরকম একটা চিহ্ন দিতে হয়, তারপরে ট্যাগের যে নাম এখানে আপনি সেই নামটা লিখে তারপরে এটা ক্লোজ করতে হয়। এবং এখানে আমরা যে ভিএস কোড ব্যবহার করছি তার মজাটা দেখতে পাচ্ছেন যে যখনই আমরা একটা লেখা শেষ করছি অটোমেটিক্যালি এটা শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ এইটা এবং এইটা দুইটাই সেম জিনিস, শুধুমাত্র এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে এবং এইটার মাধ্যমে এটা ক্লোজিং হবে, অর্থাৎ এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ এবং এটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ। তো আমরা যেহেতু এখানে শুরু করব HTML শেখা, তো এখানে আমাদের আসলে দিতে হবে HTML। তো এখানে দেখছেন যখন আমি এক জায়গাতে শেষ করলাম লেখাটা আরেক জায়গায় অটোমেটিক্যালি শেষ হয়ে গেল। এটা আপনাদের অটোমেটিক্যালি আসলে হবে না, এটা হওয়ানোর জন্য আপনাদের আরেকটা এক্সটেনশন এখানে ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে অটো ক্লোজ ট্যাগ। এটা ইনস্টল করে নিলে আপনাদের এই যে যখন এটা চেঞ্জ করবেন অটোমেটিক্যালি কিন্তু এই পরের অংশটাও চেঞ্জ হয়ে যাবে। আমরা আশা করি বুঝতে পেরেছি যে ট্যাগ কি এবং কিভাবে লেখে। তো ট্যাগ HTML5 এর যে বর্তমান ভার্সন রয়েছে সেটা লেখার জন্য আমাদের সবার শুরুতে একটা লাইন লিখতে হয়, সেটা হচ্ছে ডক টাইপ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের ডক টাইপের সাজেশন চলে এসেছে। তো ডক টাইপ HTML এটা দিয়ে মূলত বোঝায় যে ডকুমেন্টের টাইপ কি, সেটা হচ্ছে একটা HTML, অর্থাৎ যখন একটা ব্রাউজারে আমরা এই ফাইলটাকে এখানে রান করব ব্রাউজার আলটিমেটলি বুঝে নিবে যে এটা একটা HTML ফাইল। তো এখানে আমাদের এই যে HTML যে আমরা লিখেছি এই HTML দিয়েই মূলত আমাদের লেখাটা শুরু করতে হবে এবং এর মধ্যে আমাদের সকল HTML এর ট্যাগ থাকবে। তো এইগুলোকে বলা হচ্ছে স্ট্রাকচারাল ট্যাগ। তো এইগুলো দিয়ে আসলে আমাদের কি কাজ হয়, যেমন এখানে HTML দেখতে পাচ্ছি, HTML এর মধ্যে আবার দুইটা পার্ট এখানে আমরা লিখব, একটা হচ্ছে হেড, এই হেডের মধ্যে থাকবে সকল মেটা ইনফরমেশন। তো এখন অনেকের প্রশ্ন হতে পারে যে মেটা ইনফরমেশনটা আসলে কি। মেটা ইনফরমেশন বলতে বোঝায় যে আমরা এই HTML পেজের মধ্যে যে কথাগুলো লিখব তার সম্পর্কিত কিছু তথ্য যেটা আমাদের এইখানে শো করবে না, অর্থাৎ এই যে আমাদের যে মেইন সাইটটা এখানে দেখাবে না, কিন্তু যখন আমাদের কোনো সার্চ ইঞ্জিন সার্চ করবে তখন এটা দেখাবে। যেমন আমরা যদি এখানে একটা তথ্য লিখি যে অ্যাপল লিখে এখানে সার্চ দিলাম, তো অ্যাপলের এখানে দেখেন কিছু তথ্য আছে যেটা হয়তো এদের ওয়েবসাইটে গেলে শুরুতে এটা আমরা দেখতে পারবো না। এখানে আমি ওয়েবসাইটটাতে একটু যাই,
তো এখানে দেখেন এদের ওয়েবসাইটে কিন্তু এই তথ্যগুলো এখানে দেয়া নেই, তাহলে এই তথ্যটা কোথায় আছে? এটা দেয়া আছে হচ্ছে এর মেটা ট্যাগের মধ্যে। তো যাই হোক, এটা মেটা ট্যাগের বুঝতে হবে আমাদের কিছু লেখালেখির মাধ্যমে, আমরা কিছুক্ষণের মধ্যেই সেটা দেখব। এখন আপাতত আমরা আমাদের কোডে ফেরত যাই। তো এখানে আমরা যেটা করব, হেড ট্যাগের ব্যবহারটা দেখব এবং সেই সাথে আমাদের আরেকটা ট্যাগ যে ব্যবহার করতে হবে সেইটাও এখানে লিখে ফেলবো। এটার নাম হচ্ছে বডি। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের একটা HTML এর স্ট্রাকচারটা কেমন হবে। প্রথমত এরকম ডক টাইপ দিয়ে আমরা শুরু করব, তারপর একটা HTML থাকবে এবং HTML এর মধ্যে দুই ধরনের ইনফরমেশন থাকবে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। তো হেডের ইনফরমেশন আমরা জানলাম যেটা হচ্ছে মেটা ইনফরমেশন কন্টেইন করে এবং এখানে কিছু থাকে যেটা আমাদের এই মূল বডির মধ্যে শো করবে। তো এখানে আমরা এখন যে কোনো কিছু লিখে দেখতে পারি, যেমন আমি এখানে লিখলাম h1, এটা সম্পর্কে আমরা একটু পরেই জানবো। হ্যালো ওয়ার্ল্ড, আমরা এটা লিখলাম, সরি এল হবে। ওকে, তো এখন আমি এটাকে সেভ করে দেই। এটা এখন আমার রিফ্রেশ দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে এটা হ্যালো ওয়ার্ল্ড এখানে শো করছে। তো এইভাবে যখন আমাদের একটা স্ট্রাকচার রেডি করব তখন এটা সঠিকভাবে কাজ করবে। তো এটা আমরা এক নজরে একটু দেখে নেই যে এটার স্ট্রাকচারটা আসলে কিভাবে কাজ করে। আমি একটা এক্সাম্পলের স্ক্রিনশট নিয়ে রেখেছি আপনাদের বোঝানোর জন্য, যে এখানে যেমন দেখেন HTML, এটা শুরু এবং শেষ, এর মধ্যেই যে হেড এবং এখানে হেড শুরু এবং শেষ, আবার এখানে যে বডি এখানেও বডি, এর মধ্যে দেখতে পাচ্ছেন H1 P। তো এইগুলো সম্পর্কে আমরা একটু পরেই জানবো। এগুলো এক একটা স্পেসিফিক কাজের জন্য ব্যবহৃত ট্যাগ। তো এই ট্যাগগুলো দিয়ে মূলত আমরা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার রেডি করে থাকি। তো এখন আমরা দেখব যে এই যে ট্যাগগুলো আমরা লিখেছি এই ট্যাগগুলো আসলে কয় ধরনের হয়ে থাকে। প্রথমত হচ্ছে যে এটা দুইটা পার্ট আপনারা দেখছেন, একটা হচ্ছে স্টার্টিং এবং এন্ডিং, আবার এখানেও স্টার্টিং এবং এন্ডিং। তবে সব ট্যাগ কিন্তু এরকম না, কিছু কিছু ট্যাগ আছে যেগুলো হচ্ছে সেলফ ক্লোজিং বা এমটি ট্যাগ। যেমন আমাদের এখানে একটা ট্যাগ আমরা যদি দেখি HR, আমি এক লাইনে লিখলাম HR, এটা লিখে এখন আমি সেভ দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে একটা দাগ চলে আসছে, এটা হচ্ছে হরাইজন্টাল একটা লাইন চলে আসছে। তো এইটাকে মূলত আমরা সেলফ ক্লোজিং ট্যাগ বলি, যেটাকে HTML4 এর সময় এইভাবে লেখা হতো। তো এখন এটাকে আমরা এই না লিখলেও চলে, কারণ HTML5 এটা আপডেট হয়েছে। তো এরকম আরো বেশ কিছু ট্যাগ আছে। আবার আরো এক ধরনের আমরা এটা বিভাজন করতে পারি, একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট আর একটা হচ্ছে ইনলাইন। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা H1 লিখেছি, H1 লেখার পরে আমরা যদি এখন কোনো কিছু এখানে লিখি, লাইক আমরা এখানে লিখলাম প্যারাগ্রাফ, লিখি একটা, P হচ্ছে প্যারাগ্রাফের জন্য। তো এখানে আমি লোরেম টেক্সট লিখলাম, ডামি টেক্সট। তো এখানে এটা চলে আসছে। একইভাবে আমি যদি এরকম আরো একটা প্যারাগ্রাফ এখানে লিখি, যেটাকে আমরা এইভাবে সেভ করলাম, তাহলে দেখতে পারবো যে এটার মধ্যে অটোমেটিক কিছু ফাঁকা জায়গা থেকে আবার নতুন করে শুরু হয়েছে। কিন্তু আমি যদি এখানে একটা স্প্যান নামে ট্যাগ লিখি, লিখে তার মধ্যে লোরেম দেই, আবার আরেকটা স্প্যান লিখি যেটার মধ্যে আমি আবার কিছু লোরেম টেক্সট, ডামি টেক্সট দিয়ে দিলাম, তো সেক্ষেত্রে দেখতে পারবো যে এদের মধ্যে কিন্তু কোনো ফাঁকা নেই। এখানে খেয়াল করেন এই যে এই লোরেম ইপসাম এখান থেকে শুরু হয়ে গেছে। তার মানে এইটা দুই ধরনের ট্যাগ আমরা বুঝতে পেরেছি। একটা হচ্ছে ব্লক, ব্লক মানে হচ্ছে যে এটার জায়গার মধ্যে আর সে কাউকে আসতে দিবে না। আমরা যদি এটা একটু ইনস্পেক্ট করে দেখি তাহলে বুঝতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে পি, এটার জায়গা হচ্ছে এই যে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত ফুল। আর যখন আমরা এখানে স্প্যান ট্যাগের মধ্যে আসছি তখন দেখছেন যে স্প্যান ট্যাগ হচ্ছে যে যতটুকু জায়গা তার দরকার নিয়েছে এবং তারপরে যে জায়গা পড়েছিল সেটা আরেকজনকে দিয়ে দিয়েছে। তো এই ধরনের ট্যাগকে বলা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তাহলে আমরা এক কথা এখানে সব বুঝে গেলাম যে ট্যাগ কি ধরনের ট্যাগ আছে এবং সেই ট্যাগগুলো আমরা কিভাবে লিখতে পারি। তো এখন আমি হচ্ছে হেডিং ট্যাগ নিয়ে কথা বলছিলাম, এটা নিয়ে একটু কথা বলে আসি। যে এখানে H1 হচ্ছে হেডিং 1, এখানে দেখতে পাচ্ছেন দ্য H1 এলিমেন্ট রিপ্রেজেন্টস এ সেকশন হেডিং। তার মানে এটা হচ্ছে একটা সেকশন বা একটা যে এরিয়ায় যে এখানে শুরু হচ্ছে, খেয়াল করেন এটার এই যে শুরু হয়েছে এটার একটা হেডিং, এটা যে শুরু হয়েছে এটা একটা হেডিং।
তো এই ধরনের হেডিং এর জন্য মূলত H1 থেকে শুরু করে H6 পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি এবং একটা থেকে তুলনামূলক আরেকটা একটু ছোট হয়ে থাকে। তো এখানে খেয়াল করেন, আমি এখানে 3টা 4টা লিখলাম, আরো দুইটা লিখব। একটা দিলাম হচ্ছে 5, একটা দিলাম হচ্ছে 6। তো যখন আমরা এটা দিচ্ছি তখন একটু খেয়াল করবেন যে আমাদের এইখানে এইগুলো একেবারে বড় হচ্ছে H1, তারপর হচ্ছে একটু ছোট H2, 3, এভাবে সবগুলো এখানে চলে আসছে। তো এইগুলো মূলত কিভাবে কোথায় কি ব্যবহার করা হয় এটা একটু আমরা দেখি। যে খেয়াল করেন আমাদের একটা ওয়েবসাইটে যখন আসি তখন একই ধরনের ইনফরমেশন বোঝানোর জন্য এখানে খেয়াল করেন এটা একটু বেশি মোটা এবং বড়, এবং এর পরের গুলো দেখেন যেগুলো একই টাইপের ইনফরমেশন দিচ্ছে এগুলো সব একই ধরনের হয়ে থাকে। তো এইগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা মূলত একটা সার্চ ইঞ্জিনের কাছে তথ্য দিতে পারি যে আমাদের কোন ইনফরমেশনটা সবচেয়ে বেশি দরকার বা বেশি মনে করেন যে প্রয়োজনীয়। যেমন এখানে যে এটা একটা ট্যাগ লিখছি, এরপরে দেখেন এ ধরনের নাই, এর থেকে ছোট ছোট আছে। তার মানে ইম্পর্টেন্সই বোঝানোর জন্য আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্যাগ, যেটাকে আমরা H1 থেকে শুরু করে H6 পর্যন্ত লিখতে পারি। এরপরে আমরা পি লিখেছিলাম, এই পি হচ্ছে মূলত প্যারাগ্রাফ। এই যে ছোট্ট ছোট্ট যে টেক্সটের এরিয়াগুলো আপনারা দেখতেছেন এগুলোকে বলা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তো আমরা নেক্সট পর্বে এই ট্যাগ সম্পর্কিত আরো বিস্তারিত জানবো এবং এই সম্পর্কে জেনে আমরা মোটামুটি একটা লেভেলে নিয়ে যাব। সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন। ধন্যবাদ।